আগুন আগুন ভালোবাসা নেভালে যে নেভে না, ও ও ও মন মানে না, মানে না মন, মানে না, মানে না মন, মানে না, মানে না মন, মানে না। যদি আমি ওইখানে আমার স্বামীর সঙ্গে সিডিও থেকে যেত, দিয়ে দিতাম ওকে, তাহলে আমার জিদ্দার সঙ্গে আলাপ হতো না। দেখেছি তোমাকে শ্রাবণে, ভিজেছি প্রেমের স্বপনে, দুজনে দুজনে। তখন একটা ফেজ গেছিল যে প্রত্যেকটা ফিল্মে খুব ভালো ভালো গান আসতো এবং প্রত্যেকটা গানও হিট হতো, ফিল্মগুলো খুব হিট হতো, and that was a phase that happened at that point of time. বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। হাই, আমি রেশমি ফ্রম মুম্বাই অ্যান্ড ওয়েলকাম ইউ টু আ নিউ ভিডিও। আজকে আপনাদের সামনে এমন একজন অতিথিকে নিয়ে এসেছি, মোটামুটি যার গান আপনার আমার প্রত্যেকের মুখস্থ। স্পেশালি যদি সেই 2008-9 সালের দিকে তাকিয়ে থাকি, তাহলে বাংলায় এমন কোনো সিনেমা ছিল না যেখানে কিনা তার হিরোইনের লিপে তার গান শোনা যেত। সে পার্টি সং মন মানে না হোক কিংবা রোমান্টিক সং বাতাসে হোক। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেই গিয়েছেন কার কথা বলছি, তাই আর সময় নষ্ট না করে চলুন আলাপ করিয়ে দিই ওয়ান অফ দ্য মোস্ট পপুলার singers in Bengali film industry and obviously my personal favorite, জুন ব্যানার্জি। হ্যালো জুনদি, কেমন আছো বলো? নমস্কার, হ্যালো, হাই। আমি ভালো। আমি একটু ভুগছিলাম মধ্যিখানে বিকজ অফ দ্য সিজন অ্যান্ড ভাইরাল অ্যান্ড সব মিলিয়ে, বাট আই এম গুড নাও, রাইট? ইয়া। ওকে ওকে, ভেরি নাইস। তো প্রথমেই বলে দিই যে আমাদের কাছে কিন্তু প্রচুর গানের বেসিক্যালি রিকোয়েস্ট রয়েছে, কিন্তু আমরা জানি সব তো সম্ভব না, কিন্তু আমি তার মধ্যে কয়েকটা বেছে রেখেছি যেগুলো কিনা তোমাকে কিন্তু শোনাতেই হবে, না হলে আমাদের দর্শকরা শ্রোতারা খুব কষ্ট পাবে। তাই ফার্স্টেই আমি সেটা জানিয়ে দিলাম এবং চাইবো আড্ডাটা একটা গান দিয়ে শুরু হোক। এবং যে গানের কথাটা আমি অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশনে বললাম, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট রোম্যান্টিক সংস সেই সময়কার অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে বাতাসে গুনগুন, এবং আমার খুব পছন্দের একটি গান। তো সেটা দিয়ে যদি আড্ডাটা শুরু হয় তাহলে মানে জমেই যাবে আড্ডাটা। নিশ্চয়ই নিশ্চয়ই। ওটা আমার গাওয়া from the first Bangla film that I was part of, so it's a very that song is very close to my heart. So বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না, দাবানল যেন ছড়ালো পার করে সীমানা, সাপদের মতো হানা দেয় মনের কামনা, নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। বাতাসে গুনগুন। থ্যাংক ইউ। দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আড্ডাটা মানে শুরুটাই জমে গেল এক কথায়। এবার আমি তোমার কাছ থেকে যেটা সবার প্রথমে জানতে চাইবো সেটা হচ্ছে যে তোমার এই যে গানের প্রতি ধরো ভালোবাসা, বা যেখান থেকে মানে আলাপ বলা যেতে পারে মিউজিকের সাথে, আলাপটা কিভাবে বা সেটাকে কখন মনে হলো যে এটাকেই প্রফেশনালি একবারে করতেই হবে? সি, একটা ঘটনা আমার মা বলেন, আমি তো এটা আমার মনে নেই বিকজ আমার বয়স ছিল তখন 2 থেকে 3 মাস, এরকম কিছু একটা। অ্যান্ড আমার মা বলেন যে এরকম পাড়ায় নাকি এরকম কোনো পুজোর টাইমে, আমি জন্মেছি মে মাসে, তো ওই 2-3 মাসের মধ্যে পুজো এসেছে বা 3-4 মাস হবে। তো পুরো পুজোয় যেরকম মাইক বাজে না পাড়ায় পাড়ায়, তো সেরকম মাইক বাজছিল অ্যান্ড আমি না অকারণ কাঁদছিলাম। তো আমার মা আমাকে কিছুতেই চুপ করাতে পারছিলেন না, সো শি ট্রাইড আ লট অফ থিংস। হঠাৎ হঠাৎ কান্না থেমে যাচ্ছিল, আবার হঠাৎ হঠাৎ আবার কেঁদে উঠছিলাম, সো নোবডি কুড ফিগার আউট যে আমি কাঁদছি কেন।
দেন শি রিয়েলাইজ যে যতবার মাইকটা বন্ধ হচ্ছিল আমি ততবার কেঁদে উঠছিলাম, আর যেই মাইকে আবার গান শুরু হয়ে যাচ্ছিল আই ওয়াজ স্টপিং টু ক্রাই, সো মাই মাদার ফিগার্ড আউট যে মিউজিকের সঙ্গে একটা কোথাও তো কোনো কানেকশন আছে। অ্যান্ড তারপরে আমি নাকি 3 বছর বয়সী, আই আই রিমেম্বার ব্রিফলি, মানে ফেন্টলি, বাট অত পরিষ্কার মনে নেই। আমি নিজে নিজেই গান বানাতাম, নিজে নিজেই গাইতাম, সেটা নিজে নিজেই যা খুশি একটা কবিতা একটা বানিয়ে নিতাম, অ্যান্ড আই ইউজ টু কম্পোজ অ্যান্ড সিং, অ্যান্ড সবাইকে শোনাতাম সেগুলো ঘুরে ঘুরে নেচে নেচে। অ্যান্ড সো আই হ্যাড দ্যাট ন্যাক রাইট সিন্স আই ওয়াজ এ চাইল্ড। অ্যান্ড তারপরে স্কুলের কম্পিটিশন গুলোতে প্রত্যেক বছর নাম দিতাম আর প্রাইজ পেতাম। So once in 1 year, I remember my teachers didn't allow me to participate. যে তুমি নাম দিলেই প্রাইজ পাও, ওই জন্য তোমাকে আমরা পার্টিসিপেট করতে দেবো না। সো let everybody else get a chance. সো এভাবেই আমার জার্নি শুরু হয়। অ্যান্ড আই রিমেম্বার, আই ডোন্ট নো মানে কবে থেকে আমার এটা মনে হয় যে আই ওয়ান্ট টু টেক আপ সিঙ্গিং অ্যাজ আ ক্যারিয়ার। বাট আই রিমেম্বার আমাকে যতদিন লোকে জিজ্ঞেস করছে, ছোট্টবেলা একদম যখন জিজ্ঞেস করতো কি হতে চাও, আই ইউজ টু সে আই ওয়ান্ট টু বি আ ডক্টর, বিকজ আমি বাচ্চা খুব ভালোবাসতাম। সো আই ইউজ টু থিঙ্ক যে ইউনো বিং আ কিড মাই সেলফ, আই ইউজ টু লাভ কিডস। সো আমি মনে হতো যে বাচ্চা হলে, ডাক্তার হলে তাহলে ওই পেট কেটে বাচ্চা বার করবো আর খেলবো তাদের সঙ্গে। সো দ্যাট ওয়াজ মাই কনসেপ্ট। সো আই ইউজ টু টেল হিম ডাক্তার হবো, এই হবো এই হবো, ছোট্টবেলায় বলতাম। তারপর থেকে যবে থেকে জ্ঞান হয়েছে, whenever somebody would ask me যে তুমি কি হতে চাও জীবনে পরবর্তীকালে, I would always say that I want to become a singer. So আমার সায়েন্স ছিল, and I remember the first day we had to give introduction in the 11th standard. Till school 10th অব্দি সবাই জানতো যে আমি গান করি। 11th স্ট্যান্ডার্ড নতুন স্কুল কেউ চিনতো না। সো আই রিমেম্বার দ্য টিচার, ক্লাস টিচার জিজ্ঞেস করেছিল যে সবাই সায়েন্স নিয়েছো, তোমরা কি পড়তে চাও? সো everybody stood up and said doctor, engineer, scientist, aeronautical engineer, অমুক তুসুক অনেক কিছু। I stood up and said, I want to be a singer. I remember the teacher told me, then why are you wasting this seat? এই সিটটা অন্য একজন পেয়ে যেত যে সায়েন্স পড়ে কিছু করতো লাইফে। তো দেন আই আস্কড হার কি আমি তাহলে কোন স্ট্রিমে পড়বো, বিকজ আমি গান যদি করতে চাই আমার জন্য কোনো স্ট্রিমই নেই। So I might as well study what I want to study, and that has nothing to do with what I want to do later on in my life. I remember I answered back to my teacher, but that is how the journey started. So I always knew, I was always very focused about it. ওকে ওকে, গ্রেট টু নো বেসিক্যালি। তো এবার যেটা জানতে চাইবো মানে বেসিক্যালি তখন ওই যে টাইমটার কথা অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে পরপর ব্যাক টু ব্যাক দারুণ দারুণ সব বাংলা গান তখন আসতো, সঙ্গীত বাংলায় দেখানো টাখানো হতো এবং আমরা গ্লুড হয়ে থাকতাম টিভির দিকে যে দেখার জন্য, এবং ওটাই কোথাও গিয়ে একটা সিনেমার প্রমোশন ছিল। এখনকার মতো তো প্রমোশন ওভাবে হতো না, ওই গানগুলোই ছিল সেই সিনেমাগুলোর প্রমোশন, এবং ওইটা দিয়ে সিনেমা হিট হবে কি হবে না মোটামুটি আগে থেকে ডিসাইড হয়ে যেত যে গানের ওপর বেস করে। তো এবার এই গানগুলোর যিনি আরেকজন আর কি যার জন্য সেই গানগুলোর দারুণ, তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। অবশ্যই মানে তার যে কম্পোজিশন সেটা একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল বাংলা সিনেমার ক্ষেত্রে। তো তার সাথে তোমার তো অনেকগুলোই বেশ গান রয়েছে, তো এবার তার সাথে কিভাবে তোমার আলাপ হয় বা তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা যদি তুমি আমাদের একটু শেয়ার করো। জিদ্দার সঙ্গে আলাপটা was a very কাকতালীয় situation. It was a very coincidental আলাপ, because what happened was আমি তখন সবে সবে বম্বেতে, আমি প্রথমে বম্বেতে যখন এসেছি after my studies, I was working. আমি বালাজি টেলিফিল্মসে কাজ করতাম as an executive producer. I was the executive producer of the biggest show on television, Kyunki Saas Bhi Kabhi Bahu Thi. তো ওটা হ্যান্ডেল করতে করতে, বাট আই অলওয়েজ নিউ যে আমি গান করতে চাই, ওটা জাস্ট ইনিশিয়ালি টু নো দ্য সিটি অ্যান্ড দ্য পিপল, তো অ্যান্ড টু আর্ন সাম মানি অলসো। তো থাকার জায়গা ছিল একটা বম্বেতে, বাট আই হ্যাড টু গো অ্যাবাউট মাই ডে। তো তারপরে আমি বালাজিতে চাকরিটা ছেড়ে যখন আমি গান করতে শুরু করি, তখন ইনিশিয়ালি আই মেট শান। সো মানে জিঙ্গল করতে করতে শানের ব্যান্ডে একজন যে গিটার বাজাতো সরোজ, সে এখনো বাজায়। তো সরোজ ইউজ টু ডু আ লট অফ জিঙ্গলস এট দ্যাট পয়েন্ট অফ টাইম, তো তাই জন্য আই মেট হিম। অ্যান্ড দেন হি টোল্ড মি দ্যাট আই ইনফ্যাক্ট আস্কড হিম কি শানের কোনো ফিমেল সিঙ্গার দরকার হয় না শোয়েতে? সো হি হ্যাড সেড কি হ্যাঁ দরকার তো হয়, ইনফ্যাক্ট মেবি আই থিঙ্ক হি ইজ লুকিং ফর ওয়ান।
তো আনাম তাহলে আমার কথা বল। তো আই থিঙ্ক হি টোল্ড শান অ্যাবাউট মি। তো আই ওয়েন্ট টু মিট শান। শান কোনো ওই শো এর মধ্যে মধ্যে ছিল, এন্ড মানে আজকে শো কালকে শো, মধ্যিখানে একটা দিন ফ্রি, ওই দিনকে কোনো রেকর্ডিং ছিল, এরকম একটা কোনো ঘটনা ছিল। হি ওয়াজ ভেরি বিজি। অ্যান্ড আই রিমেম্বার আমাকে ও 5 মিনিট সময় দিয়েছিল just to meet him and sing something so that I can perform with him later on. তো যখন আমি গেলাম স্টুডিওতে, তো আমাকে বলা হয়েছিল যে স্টুডিও দেখা করা হচ্ছে, তো মাইকেই আমাকে শুনে নেবে। বাট হি হ্যাড নো টাইম, হি ওয়াজ রাশিং ফর দ্য নেক্সট রেকর্ডিং। তো আমি কোনো সিডি বিডি কিছু নিয়ে যাইনি সঙ্গে। সো আমাকে তখন বললো যে মানে যদি আমি ওইখানে আমার শানের সঙ্গে সিডিও থেকে যেত, দিয়ে দিতাম ওকে, তাহলে আমার জিদ্দার সঙ্গে আলাপ হতো না। সো আই ডিডন্ট হ্যাভ আ সিডি উইথ মি। তো তখনকার দিন আমরা সিডি দিতাম লোকজনকে। তো শান বললো তাহলে তুমি আমাকে একটা সিডিতে তোমার গান দিয়ে দাও, বিকজ আমার তো এখন শোনার সময় নেই। সো দেন আমার বাড়ি কাছেই ছিল সাইসের, ওকে আমি বাড়ি থেকে জাস্ট গিয়ে একটা সিডি তোমার জন্য নিয়ে আসি। এন্ড আই রাশড হোম, আই গট আ সিডি এন্ড হি টোল্ড মি কোন নেক্সট স্টুডিও কোথায় আছে। তো হি ওয়াজ ডাবিং ইন স্বরলতা স্টুডিও, যেটা লতাজি স্টুডিও ছিল। তো ওইখানে ও রেকর্ড করছিল ফর জিদ্দা। অ্যান্ড সেই গান যখন রেকর্ডিং হচ্ছিল তখন আমি গিয়ে পৌঁছেছি। অ্যান্ড তো শান বিং শান, ও আমাকে ইন্ট্রোডিউস করায় জিতের সঙ্গে যে জিদ্দা এরকম এই মেয়েটা আমার সঙ্গে কাজ করবে, ও ভীষণ ভালো গান করে। ও কিন্তু জানেই না আদৌ আমি কি গান করি, ও জাস্ট বলে দিল এরকম যে ভীষণ ভালো গান করে, তোমার ওর সঙ্গে কাজ করা উচিত, এই করা উচিত, ওই করা উচিত। আই ওয়াজ লাইক, মানে এত তারিফ করছে, ও তো চেনেও না আমাকে আমি কি করি না করি। বাট দ্যাট ওয়াজ ভেরি সুইট অফ হিম। অ্যান্ড আই মেট জিদ্দা দের। অ্যান্ড আমি যে সিডিটা শানের জন্য নিয়ে গেছিলাম, সেই সিডিটা শান জিদ্দাকে দিয়ে দেয়। অ্যান্ড তো জিদ্দা তখন কথায় কথায় আমাকে বলেন যে তুমি কিরম কিরম ধরনের গান করো, এই করো। তারপরে যে গানটা শান গাইছিল সেই গানেতেই একটা মিউজিকে একটা পোর্শন ছিল, যেখানে হি সেড দ্যাট ওয়াই ডোন্ট টু ডু সামথিং, এইখানে কিছু একটা ইমপ্রম্পটু একটা অ্যাডলিপ কিছু করে দাও, তাহলে আই শোনাও হয়ে যাবে, এন্ড যদি ভালো লাগে ওটা রেখে দেবো। So that's how it started. I sang something on the mic impromptu and he loved my voice and my texture. So immediately the next day he called me that একটা গান আছে বাংলাতে with Sonu Nigam, do it. And I was like, wow, it's like dream come true. But it didn't happen, ওই গানটা হয়নি। But eventually I started working with Jida, ছোট ছোট কাজ করতাম প্রথম দিকে, but then he one day called me and I went to sing this song called শানেরই গান ছিল ওটা, কোনো তুমি ছাড়া কিছু নেই, কোন কোন কুইট প্লেইং গেমস উইথ মাই হার্টের প্রেমের কাহিনী গান। ইয়েস ইয়েস, তো ওই ফিল্মের ওটাতে একটা অন্তরা আমারও গাওয়া আছে ওই সেম গানটাতে। তো ওই গানটা আমি করতে গেছি, তখন আমাকে জিদ্দা বলেন যে বস বস এখানে, দেখ আমি কিছু গান তোকে শোনাচ্ছি, কিরম লাগছে বল। সো অ্যান্ড হি স্যাং all these 3 songs from চিরদিনই to me and he said that এটা তুই গাইবি, আমি তোর গলার মাথায় রেখে এই গানগুলো কম্পোজ করেছি। and so I was like okay, and I remember him calling me saying that কিরে তুই তো ফোনও করিস না, তোর বাংলা গান গাইবার কোনো ইন্টারেস্ট নেই, এরকম করে করে আমাকে ফোন করতেন তখন। and that's how চিরদিনই happened and he had played me the songs and I was like wow, এত ভালো গানগুলো, এটা যদি ভালো করে মার্কেটিং করে যদি ভালোভাবে করতে পারে, ভালো ফিল্মে যদি গানটা আসতে পারে, আই থিঙ্ক ইউ হ্যাভ আ উইনার ইন ইয়োর হ্যান্ডস, এই গানগুলো তো হিট হবেই। তো হি ওয়াজ লাইক তুই বলছিস? আলাম হ্যাঁ বলছি, সিরিয়াসলি করো তুমি। and we had no clue, আমি জানতামই না যে it's going to create history after that. and তারপরে then I ended up singing the song. He called me from ভেঙ্কটেশের অফিস থেকে আমাকে ফোন করেন। I had no clue he was sitting there, এরকম করে হঠাৎই ফোন করেন and কিরে তুই তো ফোনই করিস না, তোর কাজকর্ম করবার তোর কোনো ইচ্ছে নেই, এই ওই বলে। তাহলে না না এরম নয়, জাস্ট ব্যস্ত ছিলাম, টুয়ার ছিল and all. তো because I had already started touring with Shan by then. So তখন he played the songs to me and he said দেখ তো তোর স্কেলটা ঠিক আছে কিনা, and I sang the song on the phone and that's how my voice got approved by the producer and the director, and that's how I ended up singing the songs. So that's how the journey started with Jeeta. ওয়াও, ইটস গ্রেট টু নো। মানে এত মজা লাগছে জানতে পেরে, কারণ আমরা এই গানগুলো শুনি, তার পেছনের গল্পগুলো বিশেষ জানতে পারি না, যে কিভাবে এই মানে এই দুটো ভয়েস যে ক্লিক করে যায় দর্শকদের, সেটা কিভাবে হয়, কত কোইন্সিডেন্টালি। আরেকটা গল্প আছে,
আর একটা ভেরি ইন্টারেস্টিং গল্প আছে যেটা কেউ জানে না, বিকজ আই ডোন্ট থিঙ্ক এটা সবাই পাবলিকলি খুব একটা জিদ্দা এটা বলেন। বাট হোয়াট হ্যাপেন্ড ইজ when বাতাসে গুনগুন ওয়াজ কম্পোজড, হি কম্পোজড ইট কিপিং মি ইন মাইন্ড, অ্যান্ড ছেলের গলাটা যাকে ভেবেছিল গাইবে বলে, ওই উঁচু পার্ট গুলো ভেরি র সিঙ্গিং, সে এসে কোনো কারণে গাইতে পারেনি গানটা, আমি আর তার নাম নেবো না। অ্যান্ড সে তখন বলে যে না জিদ্দা তুমি অন্য কারুকে দিয়ে গাইয়ে দাও। তারপরে জিদ্দা ট্রাইড আ ফিউ আদার সিঙ্গার্স, অ্যান্ড দেন আই রিমেম্বার অ্যান্ড হি ওয়াজ গেটিং ভেরি ফ্রাস্ট্রেটেড যে কোনো সিঙ্গার পাচ্ছে না যে ওই উঁচুতে গাইতে পারে। তো তখন আই রিমেম্বার আই ওয়াজ সিটিং ইন দ্য স্টুডিও ওয়েন হি ওয়াজ ট্রাইং ওয়ান সিঙ্গার, বিকজ আমি একটা অন্য কোনো গান ডাব করতে গেছি। অ্যান্ড তখন আই টোল্ড হিম দ্যাট জিদ্দা ওয়াই ডোন্ট ইউ সিং, and he was like আমি গাইবো, আলাম তো শুটিং যদি করতে হয়, ইউ আর গেটিং স্ট্রেসড, why don't you sing, and তারপরে দেখা যাবে না কি হবে। and I sat there and I dubbed him when he sang বাতাসে গুনগুন, because তার আগে উনি প্যান্টে তালি ওই গানটা গেয়েছিলেন। সো ওই গানটা গেয়েছিলেন, ওটা চ্যাংড়া টাইপের গান ছিল। and after that বাতাসে গুনগুন, I remember I sat and I dubbed him that song. So that's how Jeetda's singing also started from there. তার আগে উনি গেয়েছিলেন, বাট অতটা সিরিয়াসলি গানটা করতেন না। বাট বাট I remember he told me once that সকালবেলা ঘুম থেকে উঠে এরকম বাড়িতে তানপুরাটা চালিয়ে দিবি, ওটা থেকে তোর সাটা সেট হয়ে যাবে, এন্ড পুরো দিনই একটা তোর মিউজিকের মধ্যেই থাকবি, ওই সুরের মধ্যেই থাকবি, তোর গলাটা সেট হয়ে যাবে, রেওয়াজ করতে পারিস না পারিস, তোর অ্যাটলিস্ট তোর ওই সুরটা থাকবে তোর কানেতে। সো ছোট ছোট জিনিস, লট অফ which makes a lot of difference. and এগুলো আমার মনে আছে, যেগুলো আমাকে অ্যাডভাইস করেছিলেন তখন। তো এই শানের সাথে তোমার এই কথাগুলো বলাতে আমার যে গানটার কথা অ্যাকচুয়ালি এই মুহূর্তে মনে পড়ছে, সেটা যেমন চ্যালেঞ্জ সিনেমার একটা গান ছিল তোমাদের দুজনের, দেখেছি তোমাকে শ্রাবণ। ওই গানটার যদি এক তো তোমাকে শোনাতেই হবে গানটা, আর দ্বিতীয়ত হচ্ছে গানটার যদি কোনো স্টোরি থেকে থাকে সেটা যদি তুমি আমাদের সাথে শেয়ার করো। দেখেছি তোমাকে শ্রাবণের সেরকম কোনো স্টোরি ছিল না, আমরা দুজনে আলাদা আলাদা যখন যার টাইম ছিল we had gone and sung the song. বাট স্টোরি ছিল একটা অন্য গানের, যেটা মন জানে মন জানে বলে একটা গান ছিল, পরাণ যায় ঝরিয়া রেতে। তো ওই গানটা আই রিমেম্বার আমরা যখন গাইতে গেছিলাম স্টুডিওতে, আমরা 3 দিন ওই গানটা না গেয়ে বাড়ি চলে এসেছিলাম, বিকজ প্রত্যেকদিন যেতাম আর গানের লিরিক্স পছন্দ হচ্ছে না বলে আমরা বাড়ি চলে আসতাম, যে না ভাল লাগছে না, ঠিক মুড আসছে না, এই ওই করে লাস্টে 3 দিনের দিন আমাদের জিদ্দাম মেরে বকে আমাদের গাইয়েছিল যে আজকে গাইতেই হবে, নাহলে প্রডিউসার প্রচন্ড আমাকে বাঁশ দেবে। অ্যান্ড এরকম তো উই ওয়ার লাইক কি না গানের লাইন চেঞ্জ করো। সো দেন হি কল্ড আপ দ্য লিরিসিস্ট and he said কি এরা গাইবে না বলছে, এই লাইনটা ভাল লাগছে না, তো তুমি এই ওয়ার্ড গুলো চেঞ্জ করে দাও। সো দ্যাটস হাউ দেন হি চেঞ্জ দ্য লিরিক্স, দেন ফাইনালি উই এন্ডেড আপ সিঙ্গিং দ্য সং, বকা টকা খেয়ে যে এরকম করলে হবে না, যে রোজ রোজ আসছো আর না গান গেয়ে আড্ডা মেরে, আমরা শুধু আড্ডা আড্ডা মেরে বাড়ি চলে যেতাম, যে ভাল লাগছে না আজকে, মুড আসছে না, আর যে গলাটা ঠিক লাগছে না, মানে এরকম করে। সো থার্ড ডে আই রিমেম্বার উই ফাইনালি বাম্বু খেয়ে আমরা গানটা করেছিলাম। সো দ্যাট ওয়াজ আ ফান সং টু হ্যাভ ডাবড। অ্যান্ড দেখেছি তোমাকে শ্রাবণে জাস্ট হ্যাপেন্ড ইট, আই রিমেম্বার ইট ওয়াজ, আমার পক্ষে ওই গানটা খুব উঁচু ছিল, মেয়েদের স্কেলটা ভীষণ হাই ছিল, ইনফ্যাক্ট ছেলেদের স্কেলটাও খুব হাই ছিল, শানেরও ওটা খুব উঁচু ছিল স্কেলটা, বাট জানি না ওরকমই কম্পোজ করেছিলেন। অ্যান্ড he made me sing in a very Jidda told me to sing in a very Indianized way, because আমার ওই উলালা আর মন মানে না থেকে একটা ইমেজ হয়ে গেছিল যে আই সিং ভেরি ওয়েস্টার্ন। সো হি টোল্ড মি কি না এরকম একটুখানি ইন্ডিয়ান ইন্ডিয়ান করে সফটলি কর। সো দ্যাটস হাউ দেখেছি তোমাকে শ্রাবণে হ্যাপেন। But it's a very very beautiful composition, and I think the whole album was a very beautiful album. পুরো প্রত্যেকটা গানই ভীষণ হিট হয়েছিল। তখন একটা ফেজ গেছিল যে প্রত্যেকটা ফিল্মে খুব ভালো ভালো গান আসতো এবং প্রত্যেকটা গানও হিট হতো, ফিল্মগুলো খুব হিট হতো, and that was a phase that happened at that point of time. Exactly. So yeah, you wanted me to sing a few lines of দেখেছি তোমাকে শ্রাবণ। দেখেছি তোমাকে শ্রাবণে, ভিজেছি প্রেমের স্বপনে, দুজনে দুজনে, বুকে উঠলো যে ঝোড়ো হাওয়া থামে না, মনে যা
উষ্ণ চাওয়া কামনা, ও দেখেছি তোমাকে শ্রাবণে, ভেজেছি প্রেমের স্বপনে, দুজনে দুজনে। Wow, that is nostalgia actually. মানে I can really feel it. তুমি যে কথাটা এইমাত্র বললে অ্যাকচুয়ালি, যে তখন একটা ফেজ ছিল ট্রুলি, মানে তখন মানে যে গানগুলোই আসতো মোটামুটি ফুল অ্যালবামে হিট, মানে কোনো পার্টিকুলারলি একটা গান দুটো গান বলে না, মানে সেখানে একটা রোমান্টিক সং থাকতো, একটা পার্টি সং থাকতো, একটা স্যাড সং থাকতো, কিন্তু প্রত্যেকটারই একটা নিজস্বতা থাকতো এবং পুরো অ্যালবামটা দারুণ লাগতো শুনতে। মানে একটা আলাদা এবং বাংলা সিনেমাগুলো মানে সাংঘাতিক হিট ফিট হতো, মানে ফ্লপের কোনো সিন নেই প্রত্যেকটা, মানে সেটা দেবের হোক বা জিতের হোক বা যারই হোক না কেন। তো কোথাও গিয়ে এখন যেমন আমরা যখন বিভিন্ন রিভিউ করি, ভিডিওস করি, এখানে প্রচুর কমেন্টস পাই দর্শকদের আর কি, যে তারা বলে যে সেই যে পুরোনো যে টাইমটা সেটা কেন আসছে না, মানে এখনকার অ্যাকচুয়ালি মানুষের টেস্ট বদলেছে, রুচি বদলেছে, কাজের ধরন বদলে গেছে, মানে আমাদের সুপারস্টাররাও ডিফারেন্ট অ্যাঙ্গেলে তাদের নিজেদেরকে পোর্ট্রে করার চেষ্টা করছে, ভার্সেটাইলিটি তৈরি করার চেষ্টা করছে, গান বদলে গেছে। তো তোমার কোথাও গিয়ে মনে হয় কি যে মানে কেন হচ্ছে না, মানে আগের সেই যে ম্যাজিকটা কোথায় মিসিং এখন? আম আমি অতটা তো বাংলা সিনেমায় গান করি ঠিকই, বাট যেহেতু আমি কলকাতায় থাকি না, আমি ঠিক মাহলটা বুঝতে পারি না, বিকজ এখানে থেকে অতটা বোঝা যায় না যে কি চলছে আর না চলছে। এখানকার যে ফিল্মগুলো লোকে দেখতে যায়, খুব একটা কমার্শিয়াল ফিল্মগুলো খুব একটা সবাই, মানে বাংলা সিনেমা যদি একটা দুটো রিলিজ, মানে আগে তো রিলিজই হতো না কিছু, বাট এখন কয়েকটা রিলিজ হচ্ছে, বাট সেগুলো সব ওই একটু অফবিট টাইপের যে ফিল্মগুলো রিলিজ হয়, সেগুলো ওই একটা হলেতেই আসে, সেখানে কয়েকজন বাঙালি দেখতে যান। বাট হোয়াট আই ফিল ইজ যে ওই একটা ফেজ এসছিল, অ্যান্ড অলসো তখন ওগুলো মোস্টলি সব রিমেক্সই হচ্ছিল, ফ্রম অল দ্য সাউথ ফিল্মস। তো আহ, তো একটা গানগুলো সব অরিজিনাল হতো, বাট ফিল্মস মোস্টলি ইউজ টু বি রিহ্যাশ অফ অল দিস সাউথ ফিল্মস। এখন তো না কোনো স্টোরি। আহ, এখন so now what has happened is, এখন with all these south films coming on television, সারাদিন সবাই টিভি খুললেই যে কোনো ফিল্ম সাউথের ডাবড ভার্সন দেখে নিচ্ছে। সেটাই যদি আবার কোনো ল্যাঙ্গুয়েজে আসছে, সেটা হিন্দি হোক বা বাংলাই হোক বা এনি আদার ল্যাঙ্গুয়েজ, পিপল আর নট সো ইন্টারেস্টেড। দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। সো একটা পুরোটাই একটা মার্কেট মেকওভার করার চেষ্টা চলছে, যেখানে people are trying to do more of original stuff, but somewhere I think they are still not able to get the pulse of what the audience wants. So যাই না, আমি যতজনের সঙ্গে আমার রিসেন্টলি কথা হয়েছে, প্রডিউসার্স হোক বা ডিরেক্টর্স হোক, they have all told me that right now the market is very down. সেটা কতটা কি আমি জানি না, বিকজ আই ডোন্ট লিভ দেয়ার, সো আই ডোন্ট হ্যাং আউট উইথ পিপল ডেইলি, অ্যান্ড কি হচ্ছে না হচ্ছে আমি সবসময় খবর রাখি না। বাট ইয়েস, the budgets have gone down post pandemic, and the whole ওই যে দর্শকদের পালস খোঁজার চেষ্টাটা যেটা চলছে, আহ, সেটাতে somewhere I think there's still some way to go, and ওটা যদি একবার ক্র্যাক করে নিতে পারে, I think বাংলা বাংলা has always been a very talented zone. Bengali filmmakers have always been great. তো সেটা যদি একটু ক্র্যাক করে নিতে পারে, আই থিঙ্ক ইটস গোইং টু বি গ্রেট। গান তো এখনো হচ্ছে, ভালো ভালো গান মাঝে মাঝেই বেরোয়, অ্যান্ড সেগুলো শুনতে পাই, ভালোই লাগে শুনতে। সো রাইট নাও দের ইজ আ টোটাল ওভারহল অফ দ্য মার্কেট দ্যাট ইজ হ্যাপেনিং, বি ইট films, be it music, be it everything, sensibilities of the audience. তো ওটাই ওটাই আই ডোন্ট নো, ওটা somehow people have to crack that, people who are at the helm of affairs, they have to crack that, and ওটা যদি করে ফেলতে পারে, then I think again we are going to be right at the top. So hopefully, and এখন OTT এসে গিয়ে না, people's expectations and people's কি বলে ভিউ পয়েন্টটা অনেক ব্রড হয়ে গেছে, so they are consuming so many different types of content, যে এখন কন্টেন্ট যদি ঠিক না হয়, তখন পিপল আর ভেরি চুজি রাইট নাও, সো দে হ্যাভ আ লট অফ অপশনস। তো যদি ফিল্ম একটা ভালো না লাগে, হলে গিয়ে ওরা পয়সা খরচা করে সেটা না দেখে একটা বাড়িতে বসে একটা ওটিটিতে একটা সুন্দর কোনো সিরিজ দেখে নিতে পারে।
So that is why they have to figure that out. I think once that gets sorted, I think abar it's going to come back, in line. Hopefully, hopefully একদম একদম soon. সেটাই। এবং আমারও কোথাও গিয়ে মনে হয় যে ওভার ডোজেজ অফ কন্টেন্টও হয়ে গেছে বেসিক্যালি। মানে Yeah. প্রচুর কন্টেন্ট আসছে খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই, মানে একটা রিলিজের পরপরই আরেকটা রিলিজ, যার জন্য মানে অ্যাকচুয়ালি মানুষের হাতে যে পয়সা আবার যায় সেটা তো ফিক্সড। এবার সে কতগুলোতে ইনভেস্ট করবে সেই বিষয়টাও Yeah. একটা কোথাও রয়ে Exactly. গিয়েছে। মানে Yeah. সেই জন্য হয়তো এই যে বাজেট ইস্যুজ এন্ড অল এগুলো কোথাও গিয়ে সেখানে, মানে অবভিয়াসলি একটা বিগ অ্যামাউন্ট অফ বাজেট না আসলে ভালো জিনিস আসবে কি করে, সেটার জন্য তো পয়সা লাগে, Yes. পরিষ্কার কথা এটা। Exactly. তো Yeah. এক্সাক্ট, কারণ অনেক আমার ইন্টারভিউজে বিভিন্ন ডিরেক্টররা যারা যখন কথা হয় তখন তারাও এই কথাটাই বলেন বারবার যে বাজেট ইস্যু তো একটা রয়েছেই, মানে কিছু দিনের মধ্যে নামানোর, প্রজেক্ট নামানোর একটা টেন্ডেন্সি চলে আসছে যেহেতু সবকিছুর একটা খরচা আছে। তো সামহাও কোথাও গিয়ে একটা, আর স্পেশালি আফটার প্যান্ডেমিক তো এটা আরো বেশি করে মানে চাড়া দিয়ে উঠেছে এই Yes. সমস্যা। Yes. তারপরেও Yes. যে লোকজন যে ঠিকঠাক মতো সার্ভাইভ করছে এবং কাজকর্ম করছে, আবার যে একটা সুস্থ পরিবেশ আসছে, এটাই আর কি ব্লেসিং, এটুকুই বলা Yes. যেতে পারে। তো Yes. ফর দ্য বেস্ট, নিশ্চয়ই Yes. আবার আমরা আগের মতো দারুণ দারুণ গান, সিনেমা সব মিলে সেই টাইমটা আবার ফিরে আসুক, এটা আমরা প্রত্যেকেই চাইবো। এবার যে Yes. Yes. কথাটা আমার বলার সেটা হচ্ছে যে আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে যে তোমার অরিজিৎ সিং এর সাথেও একটা গান ছিল, ওই ও পিয়ারে পিয়া যে গানটা ছিল, মানে তখন অ্যাকচুয়ালি Yes. অরিজিৎ সিং এই দিনের অরিজিৎ সিং হয়নি, তখন No. অরিজিৎ সিং No. এর একদম ইনিশিয়াল টেস্ট চলছে, দাদাগিরির সেই টিউনটা যেটা কিনা মেন গানটা আর কি, দাদাগিরির যে গানটা Yes. সেটা হোক বা ছোটখাটো জিনিস দিয়ে তার শুরু হয়েছে। তো সেই গানটা সেই তার সাথে রেকর্ডিং এর কোনো এক্সপিরিয়েন্স যদি তুমি শেয়ার করো, এবং গানটা তো শোনাতেই হবে সেটা বাদ দাও, এই কোনো গল্প যদি থাকে সেটা যদি অরিজিৎ সিং এর সাথে তুমি শেয়ার করো। না, আমি এই গানটাও দেখো আমাদের রেকর্ডিং আগের মতো তো হয় না, যেখানে সবাই একসঙ্গে রিহার্সাল করছে, মিউজিশিয়ানস রয়েছে, সিঙ্গার্স রয়েছে। এখানে সবাই যে যার নিজের টাইমে আসে, গেয়ে চলে যায়। ইটস আ ভেরি ওয়ান অন ওয়ান সিচুয়েশন। তো আমি যখন গানটা গাইতে গেছি তখন অরিজিতের অলরেডি ডাব করা হয়ে গেছে। And I met Arijit on the day we went to promote the song on the sets of Dadagiri. And তার আগে অরিজিৎকে আমি চিনতাম, বিকজ অরিজিৎ তখন অলরেডি চেষ্টা করছে বম্বেতে। অ্যান্ড আই রিমেম্বার, বিকজ সবাই বাঙালি বাঙালি, তো তো ওই জন্য কালী পুজোতে এখানে একটা মন্দির আছে, যেখানে আমরা সবাই যাই, মানে সেখানে প্রীতম দা থেকে অনুরাগ দা থেকে সবাই, ওখানে সব বাঙালিরা ওইখানেই গিয়ে হাজির হয় অন দ্য ডে অফ কালী পুজো। অ্যাটলিস্ট আগে তো হতো, এখন যাই না কতটা, বিকজ বেশ কয়েক বছর সবসময় টাইম পাই না আমরা যেতে। বাট তো তখন ওই মন্দিরেতে আই রিমেম্বার আই মেট হিম, অ্যান্ড ইজ ভেরি সুইট গাই। অ্যান্ড তখন ও জাস্ট ভেরি নেসেন্ট স্টেজ, জাস্ট তখন প্রীতম দাকেও অ্যাসিস্ট করছে, ছোটখাটো কাজ করছে। অ্যান্ড তারপরে হি sang this song, and then তারপরে অরিজিৎ became অরিজিৎ after that. So the whole journey started for him and it was incredible. তখন ওর বিয়েও হয়নি যখন আমরা এই গানটা করেছিলাম, তখন ও তার পরে পরে বিয়ে করে, এবং his stars just shot through the roof. So which was incredible, and I'm very very happy for him, and he deserves it. And তো ওরম ভাবে কোনো গল্প নেই যেখানে আমি ওর সঙ্গে আমার দেখা হয়েছে and কিছু ইনসিডেন্ট ঘটেছে, সেরম কিছু না। ইট ওয়াজ আ ভেরি লাইক, মন্দিরে যখন দেখা হয়েছে তখন অলসো ইট ওয়াজ লাইক আচ্ছা অরিজিৎ, হ্যাঁ আচ্ছা জুন, এন্ড সো বেসিক কনভারসেশন। And then on the sets of Dadagiri, when we met, we played well, and I think he won the episode. আমি বোধহয় ওর পরেই সেকেন্ড সেকেন্ড কিছুটা হয়েছিলাম, আই ডোন্ট রিমেম্বার, বাট আই রিমেম্বার আমি ভীষণ অসুস্থ ছিলাম ওই দিন। তো আমার ব্যাক টু ব্যাক শোজ ছিল, অ্যান্ড অন দ্য লাস্ট ডে শো শেষ করে তার পরের দিন দাদাগিরি শুটিংটা ছিল। অ্যান্ড আই কেম ব্যাক টু বম্বে রাইট আফটার। অ্যান্ড আই রিমেম্বার আমার এত শরীর খারাপ ছিল, আমার গলা পুরো ভেঙে একদম যাতায়াত সিচুয়েশন ছিল। সো আই রিমেম্বার আই টোল্ড অরিজিৎ গে যে তুই গানটা গেয়ে দে, বিকজ আমি গাইতে পারবো না, আমি জাস্ট তোর সঙ্গে একটুখানি লাস্টে একটু কোরাস টাইপের করে দেবো, বিকজ আই ক্যান বেয়ারলি স্পিক। সো গান তো গাবো অনেক দূরের কথা। So that was a small incident that had happened. So that's about it. But the song was a huge hit. গানটা প্রচন্ড চলেছিল, প্রত্যেকটা শোয়ে যেতাম, স্পেশালি কলেজ শোজ গুলোতে মিউজিক শুরু হতেই সবাই পাগল হয়ে যেত। সো আই রিমেম্বার ইট ওয়াজ, ইট ডিড প্রিটি ওয়েল, ইয়া।
তো ওটাই যে বললাম না, তখন একটা ফেজ যাচ্ছিল যেখানে যা গানই আসছিল সবই মানে লেগে যাচ্ছিল, সবই হিট হচ্ছিল। ইয়েস, তার মধ্যে অনেক টুকটাক গানও গেয়েছি যেগুলো হয়তো চলেনি, বিকজ স্মল ফিল্ম, স্মল বাজেট, ওরা অত প্রমোশন করতে পারেনি, মার্কেটিং করতে পারেনি, হল পায়নি, তো ফিল্ম গুলোও চলেনি খুব একটা। সো গানগুলো অনেক সময় হারিয়ে গেছে। বাট দের হ্যাভ বিন মেনি ফিল্মস ওয়ের যেখানে খুব গানগুলো খুব সুন্দর সুন্দর গেয়েছি। সেটা বি ইট ফর ইন্দ্রদীপ দা, be it for Surojit da, be it for Ashok Bhadra da, বিক্রম ঘোষ। তো এনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গান করেছিলাম তখন, বাট somehow those films have not done major business। তো গানগুলো কোথাও না কোথাও হারিয়ে গেছে, বাট some very very beautiful compositions, so it's a pity that সেই গানগুলো অত চলেনি। Yeah. তো তুমি যদি এই গানটা একটু শোনাও আমাদের। ও পিয়ারে পিয়ারে এলো আলাপের দিন, কেন আজ থাকিস চুড়ে, দিল হাওয়াকে রঙিন, বেঁচেও তো থাকছি মরে। হো আমাদের প্রেমে পরোয়ানা জারি হয়ে গেছে অনেক আগে। ও পিয়া রে পিয়া, আয়না একটু কাছে। ও পিয়া রে পিয়া, একটা গল্প বলার আছে। ও পিয়া রে পিয়া, আয়না একটু কাছে। ও পিয়া রে পিয়া, একটা গল্প বলার আছে। দারুণ দারুণ। তো এবার আমরা আড্ডার অনেকটাই শেষ জায়গায় চলে এসেছি। এখনকার দিনের ধরো যারা মানে যারা সিঙ্গার হতে চাইছে, প্রফেশনালি প্লেব্যাক করতে চাইছে, বা যারা স্বপ্ন দেখছে, এক কথায় বলতে পারা যায় মিউজিক নিয়ে কাজ করার, তাদের উদ্দেশ্যে তোমার মানে তোমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি কিছু সাজেশন থাকে, তুমি যদি সেটা শেয়ার করো, আমরা যারা ভিডিওটা দেখছে যারা, তারা তাতে নিশ্চয়ই কেউ না কেউ ঠিকই ইন্সপায়ার হয়ে যাবে। দেখো, একটাই যেটা সব থেকে ইম্পর্টেন্ট অ্যাডভাইস যেটা আমি দেবো অ্যাজ এ সিনিয়র ইজ, তুমি যদি আসো ফর নেম অ্যান্ড ফেম অ্যান্ড মানি, তাহলে তাহলে দিস ইজ নট দ্য রাইট স্পেস। বিকজ ওটা সম্পূর্ণ একটা লাকের ব্যাপার, তোমার হলে হবে, না হলে না হবে। সো ইফ ইউ ওয়ান্ট টু ডু মিউজিক, ইউ শুড ডু ইট ফর দ্য লাভ অ্যান্ড প্যাশন দ্যাট ইউ হ্যাভ ফর মিউজিক। তো তুমি যদি নাম আর পয়সার জন্য আসো, তাহলে আই ডোন্ট নো সেটা কতটা কি। আজকালকার অনেক রকম অ্যাভিনিউজ এসে গেছে, দ্যার ইজ আ লট অফ সোশ্যাল মিডিয়া প্রেজেন্স দ্যাট ইজ হ্যাপেনিং। তো সেখানে যদি তোমার গান লেগে গেল, তুমি একটা ইউটিউবার হয়ে গেলে, ইউ বিকাম ফেমাস দ্যাট ওয়ে, দেন গ্রেট। বাট আদারওয়াইজ, অ্যান্ড দ্যাটস গুড, বিকজ সবসময় সবাই যে কোনো দ্য রাইট অ্যাভিনিউজ পৌঁছতে পারে, দ্য রাইট মিউজিক ডিরেক্টর অর প্রডিউসার অর এনিথিং, অনেক সময় পেরে ওঠে না, অনেক সময় হয়ে ওঠে না সেটা। তো ইউটিউব ইজ আ গুড ওয়ে টু গো, অ্যান্ড অর ইনস্টাগ্রাম অর এনিথিং। তো any of these social media platforms, choose whatever you are comfortable with. But I will suggest that তুমি যদি এই লাইনে আসো, যদি তোমার মিউজিক করার, সেটা তুমি গাইয়ে হিসেবে করতে পারো, অ্যাজ এন ইনস্ট্রুমেন্টালিস্ট হিসেবে করতে পারো, অ্যাজ আ কম্পোজার করতে পারো, অ্যাজ এ লিরিসিস্ট করতে পারো। তুমি যদি আসো, ওয়ান থিং ইউ হ্যাভ টু হ্যাভ ইজ আ লট অফ পেশেন্স। বিকজ তুমি আজকে এলে আর কালকে তোমার কিছু হয়ে গেল, দ্যাট মাইট নট বি, ইট টেক্স আ লট অফ টাইম। অ্যান্ড মানে লোকে যদি, ফর এক্সাম্পল, আমাকেও যারা চেনে না, প্রথম দিকে আমি শুনেছি, আমার কানে এসেছে কথাগুলো, যে আরে ও তো কালকেই এলো, আজকেই এত নাম করে ফেললো। বাট ইটস নট দ্যাট। আমি কালকে আসিনি, আজকে নাম করে ফেলিনি। আমার, as I said right in the beginning of my interview, যে আমি, the process started way back. আমি একদম ছোট্ট থেকে গান করে শিখে, I was very focused যে this is what I want to do. আমি একটা কিছু করতে করতে এদিকে চলে আসিনি যে হ্যাঁ, আমার দেখছি গানে তো খুব পয়সা হচ্ছে, তো আমি চলে যাই। that was not the way it was. I had no clue আমার লাইফে কি হবে, আমার আদৌ কোনো কোথাও কিছু হবে কিনা, কোনো উন্নতি করতে পারবো কিনা, whether I'll be able to be successful in anything. But so that love and passion has to be there, patience has to be there, because অনেক সময় একদিনে লেগে যেতে পারে, অনেক সময় 10 বছরও লাগতে পারে। সো সেটা একটা তোমাকে একটা
সেকেন্ড একটা কোনো অপশন রাখতে হবে, where which is going to give you the kind of financial backing যে তুমি এই এই প্যাশনটা তুমি ফলো করতে পারো। So if you have that, then I think you're sorted. You have your love and passion for your work, and you have the financial backing, নিজেই সেটা করো। I'm not saying that তোমার বাবার পয়সা থাকতে হবে বা বরের পয়সা থাকতে হবে বা মায়ের পয়সা থাকতে হবে বা you know not like that, but তুমি নিজেই সেটা করতে পারো। You can have another job, day job, and you can sustain yourself and then pursue this. So patience is the most important, and patience টা তখনই থাকবে যদি তোমার love and passion থাকে for what you want to do. So that is my biggest advice. And baki to they are very smart, they can figure out what they want to do, and I'm sure they're going to be doing great. Whoever wants to come in this profession, most welcome, and we are all there to guide you whenever. So আর আজকাল সোশ্যাল মিডিয়ার জন্য we are all very approachable, because যে কেউ আমাদের ডিএম করে আমাদেরকে they can reach us. আগের মতো নয় যে ফোন নাম্বার থাকলে তবেই কথা বলতে পারে। So there are a lot of people who reach out to us, and if in any way we can help you, we are there to help you always. একদম একদম, আমার মনে হয় যারা শুনছে তারা নিশ্চয়ই মানে এটা শুনে ইন্সপায়ার তো হবেই, এবং একটা সাজেশনও পাবে একজন যিনি এত বছর ধরে দারুণ দারুণ হিট দিয়ে এসেছেন এবং গানটাকে সাধনার মতন করেই করেছেন অ্যাকচুয়ালি। মানে একটা জায়গায় পৌঁছতে গেলে তো সময় লাগে, যেটা তুমি বললে যে পেশেন্স ইজ দ্য কি, বেসিক্যালি এক কথায় বলতে গেলে। Yeah. তো সেটা নিশ্চয়ই আপনাদের শুনে ভালো লাগলো। এবার যে গানের রিকোয়েস্টটা করবো সেটা অ্যাকচুয়ালি মাঝখানে করার কথা ছিল, আমি ভুলে গেছিলাম। সেটা হচ্ছে ঝিরি ঝিরি যে গানটা রয়েছে সেই গানটাও কিন্তু সাংঘাতিক, মানে এটা একটু রিকোয়েস্ট এসছে বেসিক্যালি, তো সেটা তুমি Yeah. একটু শুনিয়ে দাও। Okay, Jiri Jiri is a very 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 কি বলবো, I'm very fond of that song, because আমার গাওয়া প্রথম ফুল বাংলা সং was ঝিরি ঝিরি। তারপরে আমি উলালা গেয়েছি, তারপরে আমি বাতাসে গুনগুন গেয়েছি। ইনফ্যাক্ট বাতাসে গুনগুন, I remember there was another incident where আমার বাতাসে গুনগুন গাইবার আগের দিন আমার গলা পুরো খারাপ হয়ে যায়, and so I was in no way, no state of health কি আমি ওই গানটা গাইতে পারি। And I remember জিদ্দা খুবই টেনশনে এসে গেছিল যে স্টুডিও বুকিং ফুকিং হয়ে গেছে, and তো গলা খারাপ, তো কি করে গাইবি, তো যা ডাক্তারের কাছে যা। and so I remember I went to the ENT, and খুব স্ট্রং ডোজ, হেভি ডোজ মেডিসিন নিয়ে আমি গানটা গেয়েছি, যেটা শুনে আজ পর্যন্ত কেউ ধরতে পারে না যে গলাটা আমার, মানে আমার গলা দিয়ে হাওয়া বেরোচ্ছিল শুধু, কোনো আওয়াজ বেরোচ্ছিল না। সেখান থেকে আমি আগের দিন, পরের দিন সকালবেলা গিয়ে আমি এই গানটা গেয়েছি। সো আই ডোন্ট নো, ইট ওয়াজ লাইক সাম গডস গ্রেস, ভগবান ছিলেন আমার মাথার উপরে যে আমি ওটা করতে পেরেছি। ইট ওয়াজ ইনক্রেডিবল, ইভেন আই কুডন্ট বিলিভ দ্যাট আই কুড সিং দ্যাট সং দ্য ওয়ে আই স্যাং ইট। So that was one incident. So Jiri Jiri is very very favorite song of mine. ওটা লাস্ট এসেছিল in the promotions, বাট ওই গানটা সকলের খুব পছন্দের গান হয়েছে তারপরে। খুব Yeah. সুদিং গান, So বেসিক্যালি খুব মিষ্টি একটা গান। ইয়েস, আই রিমেম্বার আমাদের একটা লন্ডনে একটা শো হয়েছিল, সেখানে আনন্দ উৎসবের, আমি শানের সঙ্গে গেছিলাম সেখানে, অ্যান্ড সেই শোটা হোস্ট করেছিল স্বস্তিকা আর মীর। তো আই রিমেম্বার আমি শোতে উলালা গেছিলাম, বিকজ বাংলা অডিয়েন্স ছিল ওখানে অনেক, তো আমি উলালা গেছিলাম। বাট আই রিমেম্বার when I came off stage, I remember Swastika and Meer, both of them, stopping me there and saying that why didn't you sing Jiri Jiri, because Jiri Jiri is our favorite song. So that's how I figured যে আচ্ছা ঝিরি ঝিরিটা তাহলে লোকের বেশি ভালো লাগছে, তাহলে it's kind of catching up now. সো ওটা আমার আমার প্রথম দিকের রিভিউ পেয়েছিলাম, তারপরে আস্তে আস্তে তো পাবলিকে যখন গাইতাম তখন জানতেই পারতাম। বাট হোয়াট এভার, লং স্টোরি শর্ট, গানটা শুনে দিচ্ছি তোমাদের। ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে দুটি চোখে সীমানায়, চুপি চুপি কানে কানে কেউ আমাকে ডেকে যায়, মন হারানো সময় পাখা মিলে না জানি যাব কোথায়, তিরিরা তারুরু মন উড়ু উড়ু, প্রেম হলো শুরু মনে হয়, তিরিরা তারুরু মন উড়ু উড়ু,
প্রেম হলো শুরু মনে হয়। থ্যাংক ইউ। দারুণ দারুণ। মানে এগুলো যত শুনছি তত মানে অ্যাকচুয়ালি আমার ওই টাইমটাতে ফিরে যাচ্ছি এবং আমার মনে পড়ছে যে আমিও তখন কত ছোট ছিলাম, যেটা বলছিলাম ক্লাস 8-9-এই পড়তাম আমি এই সময়টাতেও। এবং তখন সেই টিভির সামনে গ্লুড হয়ে থাকা এবং একটার পর একটা গান শুনতে শুনতে তারপর স্কুলের জন্য তৈরি হওয়া এবং যাওয়া, এটা একটা আলাদাই সময় ছিল। তো টিভি যাই বললে হোক, যখন আমার একটা কথা মনে পড়ে গেল, আই এম ডাইগ্রেসিং ফ্রম দ্য টপিক, বাট আই রিমেম্বার আমার যখন বম্বেতে থাকি, তো আমাদের এখানে কোনো বাংলা চ্যানেল আসতো না। সো আই রিমেম্বার যখন আমি গানগুলো গাই অ্যান্ড জিদ্দা কেপ্ট অন পেপিং মি আপ কি দেখবি কত হিট হয়ে যাবে, আসবে তোর গান, আসবে তোর গান। এন্ড আই টু বি লাইক, কোথায় আসবে গান, কোথায় শুনবো, কোথায়, বিকজ আমার তো কোনো চ্যানেলই নেই বাড়িতে যে আমি দেখবো। সো দেন হি সেড, না না তোর কেবলওয়ালাকে বল যে সঙ্গীত বাংলা দিতে, সঙ্গীত বাংলা চ্যানেলের নাম ওইটা দিতে। So I was like, okay. So then I told the cable wala আমাকে প্রথমে তো পাত্তাই দিল না। এন্ড কোনো বললো যে না এই চ্যানেল তো নেই, ইয়ে তো নেই, এই নেই, এ নেই, এ করে আমাকে কাটালো। দেন আমি প্রায় ওকে ধমকি টমকি দিয়ে যে নো, আমার গান আসবে ওটাতে, আই নিড দ্যাট চ্যানেল ইন মাই হাউস। দ্যাটস হাউ আই গট কেবল, কেবলে তখন সঙ্গীত বাংলা আমার চ্যানেল আসতে শুরু করলো। এন্ড আই রিমেম্বার তখন প্রথম দিকে আমি যখন গানগুলো শুনতাম, আই ইউজ টু বি লাইক, আমার গান কোথায়, আমার গান কোথায়, আমার গান কোথায়, আমি শুনতে পেতাম না, বিকজ তখনও গানের প্রমোশন শুরু হয়নি। অ্যান্ড ইট ওয়াজ সো ফানি বিকজ আমি এত উৎসাহ নিয়ে বসে থাকতাম টিভির সামনে সারাদিন যে আমার গান নেক্সট আসবে, তখন আসতো না। তারপরে ফাইনালি ওয়ান ডে জিদ্দা কল্ড মি অ্যান্ড সেড কি, এবার থেকে দেখ, কাল থেকে দেখ তোর গানের প্রমোশন শুরু হবে, সো ওয়াচ আউট ফর ইয়ার সংস। অ্যান্ড দ্যাটস হাউ ইট স্টার্টেড। আই থিঙ্ক উলাল্লা একটা ছোট্ট ঝলক এসেছিল, and then the rest is history after that. So I remember the excitement of seeing my song on TV for the first time. It was an amazing experience, very very exciting. তো এবার তোমার সামনে আবার কবে আমরা গান শুনতে পাচ্ছি সেটা বলো, দর্শকরা সেটা নিশ্চয়ই জানতে চাইছে। আমি রিসেন্টলি একটা প্রাইভেট গান করলাম, মানে প্রাইভেট মানে ইটস আ সিঙ্গল, and Shujit Mondolda was the director of the video. Shujit Mondolda যিনি সেদিন দেখা হয়েছিল ডিরেক্টর, and he called me যে শোন একটা গান আছে তুই একটু করে দিবি, এটা একটা জাস্ট আ সিঙ্গল হিন্দিতে, তো আমি ওই ভিডিওটা ডিরেক্ট করছি। তো ওই গানটা রিলিজ হয়েছে কদিন আগে, চল চলে আসমা পে। And it's a very nice composition, a very young music director ও করেছে। And তাছাড়া আমি কয়েকটা বাংলা গান করলাম, অ্যান্ড জানি না এবার সেগুলো একটা রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম করার কথা হচ্ছে। অ্যান্ড সো লেটস সি, আই মিন ফিল্মের গানগুলো যেগুলো করছি সেগুলো তো ইটস নট ইন মাই হ্যান্ডস, আমি তো গান অব্দি করতে পারি। তারপরে ওটা একটা গান করলাম যেটা জুবিন দার সঙ্গে ডুয়েট। সো সো লেটস সি আবার কি হয় না হয়। সো হোপফুলি থিংস উইল পিক আপ, অ্যান্ড তোমরা আবার শুনবে সেরকম ভাবে যেরকম আগে শুনতে, বাট দ্যাট ইজ নট ইন মাই হ্যান্ডস। আমার কাজ হচ্ছে গান করা, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই ক্যান ডু। অ্যান্ড সেগুলো তো হতেই থাকে, বাট তারপরে কোন গানটা হিট হয় কোন গানটা চলে না ইজ নট রিয়েলি ইন আওয়ার হ্যান্ডস। সো হোপফুলি সামথিং উইল ক্লিক, লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। একদম, দর্শকরা তো নিশ্চয়ই এটা জানতেই পারলেন, তো নিশ্চয়ই শুনবে এবং আগামী দিনে অপেক্ষাও করে থাকবে যে কবে আবার জুন দিয়ে নতুন নতুন গান আসবে এবং আমরা শুনতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। তুমি এত ব্যস্ততার মধ্যে থেকেও সময় বার করে আমাদের সাথে আড্ডা দিলে, শেয়ার করলে, দুটো গান শোনালে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরও নিশ্চয়ই এই আড্ডাটা খুব ভালো লেগেছে, আড্ডা প্লাস গান, মানে এর থেকে ভালো আর কি হতে পারে। পুরোনো দিনের স্মৃতিচারণ হলো, কত রকমের গল্প শুনতে পেলাম, সব মিলে আমারও খুব ভালো লাগলো, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগলো। আর ভালো লাগলে যা যা করতে হয়, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আড্ডাটা আমি শেষ করবো বেসিক্যালি তোমার ফ্যান্সদের যদি কিছু বলার থাকে সেটা বলে, এবং সবার শেষে আমার মনে হয় তোমার সব থেকে হিট গান একটাই, মানে একটাই বলতে সবগুলোর মধ্যে থেকে একটা, সেটা হচ্ছে মন মানে না, যেটা কিনা মানে আলাদাই লেভেলে একটা পৌঁছে গিয়েছিল সেটা যখন বেরিয়েছিল। তো মানে তোমার বাকি গানগুলো নিয়ে আমি কোনো কথা বলছি না, বাট এটা একটা আলাদাই ক্রেজ দিয়েছিল বেসিক্যালি সেই সময়।
মানে এক তো দেবকে একটা মাত্রায় তুলে মানে পৌঁছেছিল নতুন হিরো হিসাবে, গানটার হিটের জন্য সিনেমাটাও হিট হয়েছিল, সব মিলে ওটা একটা আলাদাই একটা প্যাকেজ। এবং সেই গানটা এখনো যখন বাজে, সেটার যে স্টেপটা সেটা সাংঘাতিক হিট হয়েছিল। তো তুমি আছো আড্ডায়, সেই গানটা হবে না এটা তো মানে জাস্ট ভাবাই যায় না। ওইটা দিয়ে শেষ করবো, আর তোমার ফ্যান্সদেরকে তোমার যদি কিছু বলার থাকে সেটা, ওভার টু ইউ। আম, আমার বলার থাকে মানে, জাস্ট সামনে পুজো আসছে। আই হোপ ইউ আর গোইং টু হ্যাভ আ গ্রেট পুজো অ্যান্ড এনজয় ইয়োর সেলস। আমি এখানে থাকবো না, আমি ইন্ডিয়ার বাইরে থাকবো তখন শোয়েতে। বাট আমার মন তো এখানেই পড়ে থাকবে, অ্যান্ড আমার হয়ে তোমরা সবাই মিলে এনজয় করো। We have a great pujo, have a safe pujo, and just kind of have a great life ahead. এখন প্যান্ডেমিকের পরে এখন ফাইনালি সবকিছু খুলছে, and so you know, we can't take anything for granted anymore, and we have lost a lot of loved ones in this past couple of years. So যারা যেখানে আছো ভালো থাকো, healthy থাকো, and be happy with your loved ones, and enjoy music, listen to our songs, and have a great life. So enjoy every bit of it. That's what I would want to say to everybody out there who is watching this interview. And মন মানে না দিয়ে শেষ করতে হবে। So প্রেমের নীল ইশারাতে এলো মেলো হাওয়া, মনের মাঝে জাগালো আরো আরো চাওয়া, আগুন আগুন ভালোবাসা নেভালে যে নেভে না। ও ও ও মন মানে না, মানে না মন, মানে না, মানে না মন, মানে না, মানে না মন, মানে না মন, মানে না, মানে না মন, মানে না, মানে না মন, মানে না, মানে না মন, মানে না। ইনফ্যাক্ট মন মানে না করতে করতে মনে পড়লো, মন মানে নাতে দেয়ার ওয়াজ আ ফানি স্টোরি, যে মন মানে নাতে আমার কোনো গান ছিল না। the whole album was done, and totally puro album complete হয়ে গেছিল। Last moment they decided that they want to have a fun party song, and তখন জুবিনকে এবং আমাকে ডাকা হয়, and we ended up singing because মন মানে না টাইটেল ট্র্যাক আরেকটা আছে মন মানে না বলে। So if you'll hear the album, so then they did this song, and then by God's grace এই গানটা তখন সব থেকে বেশি পপুলার হয়ে যায়। But it was a last minute addition, এটা থাকার কথা ছিল না ফিল্মে, and it happened, and good for us that it happened. Yeah. একদম একদম, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে, থ্যাংক ইউ সো মাচ। আবার নিশ্চয়ই পরে আড্ডা হবে, দেখা হবে, নতুন গান নিয়ে আলোচনা হবে। ততক্ষণ অবধি ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং ডেজ জার্নি। বাইরে যাচ্ছ বলছো, সেখানেও ভালো থেকো, সব মিলিয়ে খুব ভালো কাটুক। Thank you so much, thank you so much, থ্যাংক ইউ। bye.